হামলার জবাবে রাতভর তেল আবিব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। নিহত 1, আহত 40। ইরানে পাল্টা হামলা। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আহত 15। মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 2। ঈদুল আজহা উপলক্ষে সরকারি 10 দিনের ছুটির আজ শেষ দিন। সড়ক, রেল, নৌপথে কর্মস্থলে ছুটছে মানুষ। ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। অন্যান্য বার এসে এবার মনে করেন যে এবার আর সেই ভোগান্তিটা আর নেই। কোস্টগার্ডের লোক ছিল, এজন্য বেশি অতিরিক্ত কোনো যাত্রী নিতে দেন না, লঞ্চ টাইম মতো ছাড়ছে। লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক। বিচার সংস্কারে অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন ঐক্যমত্যে হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে জাতির হতাশা কেটেছে মন্তব্য মির্জা ফখরুলের। এক দলের সঙ্গে আলাপ নিয়ে সিদ্ধান্তকে অসম্পূর্ণ সংকেত বলছে এনসিপি। এবং টেস্ট, ওয়ানডে ও টি20 পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে শান্ত লিটনরা। 17 জুন গোলে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মিশন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 3 বার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরানে হামলার জবাবে শুক্রবার রাতে তেল আবিব ও জেরুজালেমে পাল্টা হামলা চালায় ইরান। এ হামলায় প্রাণ গেছে 1 জনের, আহত হন অন্তত 40 জন। রাতে তেল আবিবের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যুক্তরাষ্ট্রের সহায়তায় এসব বিধ্বংসী মারণাস্ত্র প্রতিহতের চেষ্টা করলেও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থাপনা। এতে সতর্কতা জারি করে সবাইকে নিরাপদ বাংকারে অবস্থান নেয়ার ঘোষণা দেয় ইসরায়েল। টহল চালিয়ে আহতদের চিকিৎসাও নিশ্চিত করে উদ্ধারকর্মীরা। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচালিত ইরানে পাল্টা আঘাতের সময় মেহরাবাদ বিমানবন্দর এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর আগে ইসরায়েলের 200 ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রাণ গেছে অন্তত 70 জনের। রাইজিং লাইন নামে পরিচালিত এই হামলায় আহত প্রায় 320 জন। এদিকে দ্রুত পারমাণবিক চুক্তি না হলে ইরানে আবারও তীব্র হামলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলকে কঠোর শাস্তি পেতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। নীরব দাসের রিপোর্ট। ইসরায়েলের 200 ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রাণ গেছে বহু বেসামরিক নাগরিকের, বাড়ছে আহতের সংখ্যাও। শুক্রবার রাইজিং লায়ন নামে পরিচালিত এই হামলার আগেই গোয়েন্দা সংস্থা মোসাদের সাহায্যে ইরানের অভ্যন্তরে ঢোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার দাবি জানায় ইসরায়েল। জানায় কয়েক বছর ধরেই চলছিল এই হামলার প্রস্তুতি। এর মধ্যেই ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে সীমান্তে সেনা মোতায়েন সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। নিরাপত্তার স্বার্থে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাস সাময়িক বন্ধও করেছে তারা। এছাড়া জর্ডান, লোহিত সাগর ও উত্তর ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি জানায় ইসরায়েল। হামলার বিষয়ে ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনা শেষে ভারত, জার্মানি সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন আলাপ করবেন বলে জানায় টাইমস অফ ইসরায়েল। এর মধ্যে ইরানকে দ্রুত পারমাণবিক চুক্তি করতে তাগিদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথের এক পোস্টে ট্রাম্প লেখেন, চুক্তির জন্য 60 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, 61 দিনের মাথায় হামলা হয়েছে, সামনে আরো ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে নিখুঁত সামরিক অস্ত্র তৈরি করে। ইসরায়েলের কাছে এসব অস্ত্রের ভান্ডার রয়েছে। ইরানের যেসব কট্টরপন্থীরা চুক্তির বিরোধিতা করেছে তারা সবাই এখন মৃত। দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, দেরি হওয়ার আগেই চুক্তি সম্পন্ন করে নিজেদের বাঁচাও। এদিকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নৌবাহিনীর প্রধান হাবিবুল্লাহ সাইয়ারিকে নিয়োগ দিয়েছে ইরান। আইআরজিসি প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান। সেই সঙ্গে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ইরানের পাল্টা আক্রমণের শঙ্কায় ইসরায়েলের সুপার শপে ফুরিয়ে যাচ্ছে মজুদ। আতঙ্কের মধ্যে খাবার ও পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। দখলকৃত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে ঘোষণা করা হয়েছে লকডাউন। ফাতেমা তাসনিমের রিপোর্ট। একের পর এক খালি হয়ে যাচ্ছে ইসরায়েলের সুপার শপ। ইরানের পাল্টা আক্রমণের শঙ্কায় এখন আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। দ্রুত বেশি পরিমাণে খাবার ও পানি নিজ বাসস্থানের জন্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ, যার কারণে সুপার শপে ফুরিয়ে আসছে মজুদ। ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন, আর মুঠোফোনে পৌঁছে যায় সতর্কবার্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গুরুতর হুমকির শঙ্কা আছে। পরামর্শ দেয়া হয় আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থানের। এরপর অনেকেই আতঙ্ক নিয়েই ঘরে খাবার ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় ছুটে যাচ্ছেন সুপার শপে। আমরা ভীষণ ভয়ে আছি। পরিস্থিতি কতটা গুরুতর, ইরানি আক্রমণ ও আসন্ন পাল্টা আক্রমণ সম্পর্কে আমাদের মুঠোফোনে অ্যালার্ম পেয়ে আমরা সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা আরো ভয় পাচ্ছি যে আমাদের বাড়িতে পর্যাপ্ত সরবরাহ নেই, তাই আমরা প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে এসেছি। আগামীকাল বাড়ি থেকে বের না হলেও অন্তত কিছু খাবার ও পানি পাবো। এমনকি হাসপাতালে জরুরি বিভাগ জানায় রক্ত সংগ্রহ কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য রিলিজ দিচ্ছেন। এমনকি দখলকৃত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে ঘোষণা করা হয় লকডাউন। তড়িঘড়ির মধ্যেও দেশ ও পরিবারের শান্তি কামনা করছেন ইসরায়েলবাসী। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুমাতে পারিনি। যদি কিছু ঘটে যায় সেই ভয়ে আছি। পরিবারের জন্য কিছু খাবার ও পানি নিয়ে যাচ্ছি। আমি আশা করি সবকিছু শান্ত হবে। আমরা শান্তি চাই। আমি চাই আমার পরিবার ও দেশ নিরাপদ থাকুক। তবুও আমাদের আশ্রয় কেন্দ্র আছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের জরুরি অবস্থা কিছুটা শিথিল করলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনও বন্ধ আছে আকাশপথ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশের খবর। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত অন্তত 15। এদিকে পদ্মা সেতু দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের। শুক্রবার রাত 3টার দিকে দিনাজপুর ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নূরজাহানপুর এলাকায় ঢাকাগামী নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের সাথে আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের 5 জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত 15 জনকে উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে গুরুতর আহত 12 যাত্রীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দেখতে দেখতেই শেষ হয়ে গেল ঈদুল আজহার 10 দিনের ছুটি। অন্যবারের তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে দক্ষিণাঞ্চলের মানুষ ব্যাপক খুশি। সরকারি ঈদ ছুটির শেষ দিন, তাই সদরঘাটে ভোর রাত থেকে ছিল ঢাকা ফেরা মানুষের ঢল। সড়কপথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন। সড়ক নৌপথ ঘুরে আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। শনিবার ভোরে সদরঘাটের এই দৃশ্যই বলে দেয় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বাচ্ছন্দ্যে কর্মস্থল ঢাকা শহরে ফিরছেন কর্মজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল, পটুয়াখালী, রাজবাড়ী, ভোলা, শরীয়তপুর থেকে ভোগান্তি ছাড়া অনেকেই লঞ্চে পৌঁছেছেন ঢাকা। আগের তুলনায় ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরেছেন রাজধানীতে। এবারের তুলনা অনেক ভালো ছিল, রোজার ঈদের তুলনা অনেক ভালো ছিল। ঈদে ভোলার লাইনের ইলিশা থেকে যে আমরা আসা যাওয়া করি, লাইনের লঞ্চ সার্ভিস অনেক ভালো। কোস্টগার্ডের লোক ছিল, ওই জন্য বেশি অতিরিক্ত কোনো যাত্রী নিতে দেন, লঞ্চ টাইম মতো এসেছে। তাছাড়া লোক কোরবানি আলাদা একটা ব্যাপার, কোরবানিতে গরু গোশ খাওয়া। আমাদের 2 দিন পর অফিস খুলে যায়, এটা নাও খেয়ে আসতে পারি। এবার মোটামুটি কোরবানি সম্পূর্ণ খেয়ে আসতে পারছি, এখানে খুব আনন্দ বোধ করতেছে। একই দৃশ্য গাবতলী সায়েদাবাদ বাস টার্মিনালে। ঈদুল আজহার ছুটির শেষ দিনে উত্তরাঞ্চলের মানুষ গাবতলী হয়ে ঢাকায় ফিরতে দেখা যায়। সড়ক পথে অনেকটা ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয় না, সুষ্ঠুভাবে পৌঁছেছি। অন্যান্য বার এসে এবার মনে করেন যে এবার আর সেই ভোগান্তিটা আর নেই, বাসের জ্যাম নেই, কোনো ভোগান্তি নেই, কোনো জায়গায় দাঁড়াতে হয় না। রাত্রে আসছে তো, রাত্রে গাড়ি ফেরিঘাটে হয়তো 20-50টা গাড়ি ফেরিঘাটে জ্যাম ছিল, তারপর তো রাস্তাটা পুরোটাই ক্লিয়ার। ঈদের ছুটির শেষ দিন হলেও ছুটি শেষ হওয়ার 2-3 দিন আগ থেকেই মানুষ রাজধানীতে ফেরায় আজ সড়ক ও নৌপথের যাত্রা অনেকটাই স্বস্তির।
মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছেন ঘরমুখো মানুষ। আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কে যানজট কেমন দেখছেন এবং যাত্রীদের চাপ সেখানে কেমন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফিরছেন সাধারণ যে শ্রমজীবী মানুষ। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে যার মতো পারছে কিন্তু স্বস্তিতেই কিন্তু কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ। এবং ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোথাও কিন্তু কোনো যানজট নেই এবং স্বস্তিতেই কিন্তু শ্রমজীবী মানুষ ফিরছেন তাদের কর্মস্থল থেকে। আপনি জানেন যে উত্তরবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু আপনার 32টি প্রবেশ মুখ হলো গাজীপুর। সেখান থেকে কিন্তু আপনার বেশ ঈদের 2 দিন পর থেকে কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু ফিরছেন পরিবার পরিজন নিয়ে। তো আমরা দেখতে পেয়েছি যে সেই পরিবার পরিজন নিয়ে এবং কথাও বলেছি তাদের সাথে, কিন্তু তাদের আসছেন কোথাও কিন্তু রাস্তায় তাদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি এবং কোথাও কোনো যানজটে নাকালও হননি তারা। তো এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে। তারা বলেছেন যে ঈদে ঘরমুখো মানুষের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং ফিরতি পথেও সেইভাবেই তারা নিরাপত্তা দিচ্ছে। অর্থাৎ কয়েকশো পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে তারা কিন্তু এই যে শ্রমজীবী মানুষ যারা নাকি কর্মস্থলে ফিরছেন তাদেরকে কিন্তু তারা নিরাপত্তা বিধান রেখেছেন এবং তারা কিন্তু নিরাপত্তাও দিচ্ছেন প্লাস খোঁজখবরও রাখছেন। এবং আপনি জানেন যে গাড়ি ভাড়াও কিন্তু মানে সীমার মধ্যেই রয়েছে এবং সব কিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ হয়েছে। এবং আপনি জানেন যে বিভিন্ন যে সড়ক রয়েছে সেই সড়কগুলো কোথাও কিন্তু যানজটের খবর আমরা পাইনি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেটাও কিন্তু এখানে স্বস্তিতেই কিন্তু সাধারণ মানুষ বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন এবং ঈদ শেষে কিন্তু এই সমস্ত শ্রমজীবী মানুষ তাদের মানে বিভিন্নভাবে কিন্তু তারা বাসে এবং বিভিন্নভাবে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন এবং আজকেও কিন্তু অধিকাংশ পোশাক কারখানা ছুটি রয়েছে। তবে গাজীপুরে সাপ্তাহিক বন্ধ রোববার দিন থাকায় রোববার দিনও কিন্তু কিছু লোক আসবেন এবং আপনার সোমবারে কিন্তু আনুষ্ঠানিকভাবে সব পোশাক কারখানা কিন্তু শুরু হবে। তো সবকিছু মিলে কিন্তু এবারে ঈদ শেষে যারা নাকি কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ স্বস্তিতেই কিন্তু সবাই এসছেন এবং আজকেও কিন্তু আসতেছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে কিন্তু শ্রমজীবী মানুষ ঢাকার দিকে প্রবেশ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নজরুল। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। সাদ আহমেদের রিপোর্ট। চলমান রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, সেই সঙ্গে কেমন হবে আগামীর বাংলাদেশ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সড়কের দুপাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ানো নেতাকর্মীরা। পরে দুপুর 2টা থেকে শুরু হয় এ বৈঠক। শুরুতেই প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তার পুত্র তারেক রহমান। পরে 1.5 ঘণ্টাব্যাপী চলে এই একান্ত বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের পক্ষ থেকে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত
এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বক্তব্য তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জাতির হতাশা কেটেছে বলে জানান তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। শুক্রবার লন্ডনে বাংলাদেশ সময় দুপুর 2টায় অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক। বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডনের বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে আল্লাহর হুকুমে সফল হয়েছেন। এ সময় তিনি আরো বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অতীতের সব ভুলভ্রান্তি ভুলে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিক দলগুলোর জন্য সরকারের প্রতি একটি আস্থা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাম মতাদর্শের রাজনৈতিক দলগুলো। তবে এই বৈঠকটি নেতিবাচকভাবে দেখছে এনসিপি। তারা বলছেন, একটি দলের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া এক ধরনের অশনি সংকেত। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার ও বিচারের অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দুই নেতার বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাম মতাদর্শের রাজনৈতিক দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলছেন, এই বৈঠকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিষয়টি মূল্যায়ন পেয়েছে। বিএনপি নির্বাচন কেন্দ্র করে তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছেন। তারাও এখন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে বা রোজার আগে তারাও নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তাব করেছেন এবং প্রধান উপদেষ্টাও তিনিও এক ধরনের সম্মতি তিনি দিয়েছেন। কিন্তু নির্বাচন তার মানে নীতিগতভাবে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। বৈঠককে ফলপ্রসূ বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার তাগিদ দেন তিনি। আর সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নেই। রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া তো সকলকে নিয়ে করতে হবে এবং সেই আলাপ আলোচনা সমন্বয়ের ক্ষেত্রে একটা ঘাটতিও দেখা দিয়েছে। সম্প্রতি আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা হতে দেখেছি। কাজেই এইরকম একটা বাস্তবতায়
যখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক ঘটনা। আমরা মনে করি যে সংস্কারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যাপ্ত সংস্কার করা এবং 2024 গণঅভ্যুত্থানের আগে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তার বিচার দৃশ্যমান করা। তবে এনসিপির নেতারা এই বৈঠককে ভিন্ন আঙ্গিকে দেখছেন। বলছেন একটি দলের সঙ্গে আলাপ করে নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আমরা আজকে দেখেছি, একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 15 জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও দেশের প্রতিটি হাসপাতালে করোনা কর্নার খোলারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো দেশে। আক্রান্ত হয় 20 লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয় 29,500 মানুষের। এর দীর্ঘ সময় পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ গত 24 ঘন্টায় 174 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 15 জন। এ সময় মারা যায় 2 জন। মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা। ঠান্ডা, জ্বর, একদম পানি ভরে 2 দিন তো এই জন্য দেখাইতে আসছি। জ্বর ছিল 103 পর্যন্ত, তারপরে হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, মানে দাঁড়াইতে পারছে না, পড়ে যাচ্ছে আর কি। জ্বর হয়েছিল 5-7 দিন আগে, এখন তার পা ফুলে গেছে, প্রত্যেকটা জয়েন্টে তার ব্যথা। করোনা আসছে কিনা, নেগেটিভ আসছে কিনা এটা দেখতে হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় সংখ্যা বাড়ছে। ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল 20-21 তার সাথে আমরা দেখছি। চলতি বছর দেশে এখন পর্যন্ত 250 শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ, মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দিনাজপুরের নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 3টার দিকে দিনাজপুরের স্থানীয়দের সহযোগিতায় 15 জনকে আটক করে বিজিবি ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করছিল বলে জানায় বিজিবি। ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে 9 জনকে পুশিন করা হয়।
দীর্ঘদিন যাবৎ ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয় ভীতি দেখায় ভারতীয়রা। এমতাবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশিন করে। আর একদিন বাদেই শেষ ঈদের ছুটি। ব্যস্ত নগরীর কোলাহল শুরুর আগেই বিনোদন কেন্দ্রে ঢু মারতে শুরু করেছেন রাজধানীবাসী। সাফারির ফ্যান্টাসি কিংডম ঘুরে দেখা যায় সব বয়সী মানুষ মেতে উঠেছে আনন্দ উল্লাসে। তাই তো খরচ বেশি হওয়া সত্ত্বেও স্বজনদের সাথে একাত্মতা হতে ভুলছেন না তারা। জান্নাতুল মোহনার রিপোর্ট। ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলতে ফ্যান্টাসি কিংডম সেজেছে নতুন রূপে। তাই তো ছুটির শেষ মুহূর্তেও দর্শনার্থীরা আসছেন পরিবার পরিজন নিয়ে। বাচ্চা ছেলে নিয়ে ওয়াইফ নিয়ে আনন্দ করতে আসছি। এমনি শুধু নাম শুনছি বা ভিডিও দেখছি, কিন্তু কখনো আসা হয় না, এই ফার্স্ট টাইম। অনেক ভালোই লাগতেছে। এখানে রয়েছে ছোট থেকে বড় সবার জন্য থ্রিলিং সব রাইড, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে অবিস্মরণীয়। রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়ার মতো অ্যাডভেঞ্চারাস রাইডে উঠতে পিছপা হননি অনেকে। আমি তো ইন্ডিয়া থেকে আসছি, তো ওইখানে রেখে এখানে চলে আসছি। ফ্যান্টাসি কিংডমের মজাই আলাদা। তবে ওয়াটার কিংডমে ভিড় সবচেয়ে বেশি। তপ্ত রোদেও ডিজের তালে তালে স্বজনদের সাথে আনন্দে মেতে উঠেছে দর্শনার্থীরা। অনেক মজা হচ্ছে, এখানে অনেক ভালো সুন্দর জায়গা। কালকে থেকে আসলে অফিস শুরু, তো আজকে শেষ, ঈদের শেষ এনজয়টা আজকে করতেছি, খুবই ভালো লাগছে। কর্তৃপক্ষের মতে ঈদের ছুটিতে সবচেয়ে বেশি জনসমাগম হয় এখানে, তাই সেবার মানও দিতে হয় সর্বোচ্চ। ঈদের পরের দিন থেকে আজকে পর্যন্ত দর্শক সমাগম খুব ভালো ছিল। তো ঈদের মধ্যে যারা আসছেন এখানে আমাদের সবাইকে যেন আমরা সুষ্ঠু মতো সার্ভিসও দিতে পারি, এটা আমাদের একমাত্র দিয়ে থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছুটি, ঈদ মানে প্রিয়জনদের সাথে একাত্ম হওয়া। ঈদ কিংবা যে কোনো ছুটিতে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি হয়ে উঠতে পারে দারুণ এক অভিজ্ঞতা, যেখানে নতুন নতুন রাইড এবং মজার সব আয়োজনে আপনার ছুটি হয়ে উঠবে আনন্দঘন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, সাভার। দেশজুড়ে এখনও বইছে ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে পর্যটন স্পটে ভিড় জমাচ্ছেন অনেকে। শুক্রবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছিল উপচে পড়া ভিড়। একই চিত্র কক্সবাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। এই বর্ষা মৌসুমে সেখানে থই থই করছে জল, যা হৃদয়ে দোলা দেয়। হাওরের পাশেই আবার মেঘালয়ের পাহাড়, পাহাড়, নীল আকাশ আর হাওরের স্বচ্ছ জল, যেন কোনো নিখুঁত শিল্পীর রং তুলিতে আঁকা এক দৃশ্যপট। এই হাওরের বুকে ভেসে বেড়ায় লাল নীল রঙের ৬০০টি বড় ও ছোট হাউসবোট, যা ঘুরে দেখার মজাই আলাদা। হাওরের এই রূপ, বিশাল জলরাশি, মন শীতল করে দেয়া বাতাস ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত করেছে পর্যটকদের কাছে। শুক্রবার হাওরের ঢেউয়ে ভেসে বেড়াতে দেখা গেছে অনেক পর্যটককে। প্রতি বছরই বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবার প্রথম এখানে আসলাম। টাঙ্গুয়ার হাওরের বিষয়টা অনেক সুন্দর লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর আছে, এখানে যে ভারতের হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ঈদের সপ্তম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। এর ইতিবাচক প্রভাব পড়েছে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে। চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হাজারো পর্যটক। আমাদের দেশের অনেক সুন্দর একটা ঐতিহ্য হচ্ছে কক্সবাজার, বিশাল সমুদ্র সৈকত। অবশ্যই এখানে বারবার সব মানুষকেই টানে, তো আমার এই জন্য এই সমুদ্র সৈকতটা দেখার জন্য বারবার এই কক্সবাজার আসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনেক পর্যটকদের ভিড় হয়েছে। আমরাও আসলাম গতকাল রাত্রে। আমরা এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার বাবার হচ্ছে আরিশ ইব্রাহিম, ওর এটা দ্বিতীয়বার আসা, 3 মাস বয়সে ওকে আরেকবার নিয়ে আসছি। তো আসি সমুদ্রে, আমরা ওর সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে, সেজন্য আসলে ভালো লাগছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ ঠিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নওগাঁয় বাংলাদেশের কৃষি ও পশুপালন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এই প্রথমবারের মতো এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক সাইলেজ কাটার এবং সাইলেজ বেলার মেশিন। এর মাধ্যমে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর জন্য উন্নত মানের খাদ্য প্রস্তুত, মজুত এবং বাজারজাত করা হচ্ছে। এতে খামারিদের গবাদি পশুর আপদকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত হয়েছে। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সাইলেজ এমন একটি পশুখাদ্য যেখানে সবুজ ঘাস বা ভুট্টা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখা হয়। এতে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে, পাশাপাশি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়। নওগাঁয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এ প্রযুক্তির ব্যবহারে খরার সময় কিংবা ঘাসের অভাবে গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার নিজস্ব প্রতিষ্ঠানে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর এই খাদ্য তৈরির উদ্যোগ নেয়। কৃষকদের থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য ও বেল তৈরি করে তার সংরক্ষণ করা হচ্ছে। ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি, আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য। যখন দেখবো যে গরুর বর্ষাকালে গরুর খুব খাবারের সমস্যা হচ্ছে, তখন আমরা এটা বিক্রি করব। PKSF এর আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি খাদ্যের বাজার সৃষ্টি করতেও সার্বিক সহায়তা দিচ্ছে প্রকল্পটি। কৃষকরা ক্ষেত থেকে ভুট্টা বিঘা প্রতি 25,000 টাকায় বিক্রি করছেন। এতে থাকছে না শুকানো ও মাড়াই খরচ। এখনো 1 মাস টাইম আছে ভুট্টা কাটতে, তার আগে আমি বিক্রি করতেছি, তাতে আমি লোক সংখ্যা আমার কম লাগতেছে। খুব লাভজনক। আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন, তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। জেলায় গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতে এ পদ্ধতি ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই। একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে, খাদ্যের খরচ কম হবে, আমার সফলতার মুখ দেখবে। সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমের চারা রোপণ করলে মিলছে 60 টাকা। বনায়ন সৃষ্টিতে এভাবেই হাত বাড়িয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাদের সহায়তায় সারা দেশে এ পর্যন্ত আমসহ 51 প্রজাতির প্রায় 1,30,000 গাছ লাগানো হয়েছে। তারেক রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ লাগানোয় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। একটি গাছ লাগানোর জন্য তারা কৃষককে দিচ্ছে 60 টাকা করে। এরই মাঝে 2 শতাধিক কৃষক তাদের সহায়তা পেয়েছেন। সংগঠনটির উদ্যোগে সারা দেশে লাগানো হয়েছে প্রায় 1,30,000 গাছ। আমার গাছ লাগিয়েছিল 1600, কিন্তু ওর মধ্যে বড় গাছ থাকার দরুন তিনারা 1000 কাউন্ট করেছিলেন। গাছের পরিমাণ সব মেপে টেপে দিল। আমি 2000 পিস গাছ লাগাচ্ছিলাম। গাছের বয়স যখন 5 বছর হবে তখন আমরা 10 টাকা করে দিব, এবং গাছের বয়স যখন 10 বছর হবে তখন জীবিত গাছ প্রতি আরো 10 টাকা করে দিব। এই সর্বমোট 60 টাকা আমরা দিব। চাঁপাইনবাবগঞ্জে আমের চারা লাগানোয় সহায়তা করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তারা যে পরিমাণ গাছ লাগাবে, এইটা চাঁপাইনবাবগঞ্জের জলবায়ু পরিবর্তনের জন্য একটা বড় রকমের একটা ভূমিকা রাখবে, যাতে অদূর ভবিষ্যতে এই পানি সেচের যে এটার জন্য একটা সহায়ক হবে। সারা দেশে 1 কোটির বেশি গাছ লাগাতে চায় সংগঠনটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।